আপনি কি জানেন এই ভূখণ্ডেরই ইতিহাসে এমন একটি রাত নেমেছিল যখন মাত্র ৮ ঘন্টায় ৫ লক্ষ মানুষ চিরতরে হারিয়ে গিয়েছিল। ১৯৭০ সালের ১২ই নভেম্বর রাত, যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বরং ছিল এদেশের জন্মদাতা। এক রাতেই প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল বাংলাদেশের একটি জেলা, মরতে বসেছিল একটি উপজেলার প্রায় সকল মানুষ। কিন্তু কি ঘটেছিল সেই রাতে, আর কেনই বা এত ব্যাপক সংখ্যক মানুষ মারা গেল এক রাতেই? আজ আলোচনা করব নতুন প্রজন্মের অনেকেরই অজানা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর দুর্যোগ দ্য গ্রেট ভোলা সাইক্লোন নিয়ে, যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। ৮ নভেম্বর ১৯৭০ আমেরিকার মিয়ামি ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে তৎকালীন পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টকে একটি জরুরি বার্তা পাঠানো হয়। জানানো হয় শীঘ্রই এমন একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে, যা অতীতের সকল ঘূর্ণিঝড়ের রেকর্ড ছাড়িয়ে যাবে। জানানো হয় এটি ১১ই নভেম্বর নাগাদ আঘাত হানতে পারে, আর এটির আঘাতের মাত্রা হবে ঘন্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চল ছিল সে সময় সারা পৃথিবী থেকে একটি বিচ্ছিন্ন জায়গা। একমাত্র ফেরিই ছিল এই উপকূলীয় অঞ্চলে যাতায়াতের মাধ্যম। এলাকাগুলো এতটাই বিচ্ছিন্ন ছিল যে এখানে দৈনিক পত্রিকা পৌঁছাত প্রায় ৫ থেকে ৭ দিন পর, যার ফলে তাৎক্ষণিক কোনো তথ্য সরবরাহের একমাত্র মাধ্যম ছিল কেবল একটি রেডিও। ১০ ও ১১ই নভেম্বর রেডিও পাকিস্তান বারবার একটি বার্তা প্রকাশ করছিল। বার্তাটি ছিল রেড ফোর্ড, রেড ফোর্ড। কিন্তু এই রেড ফোর্ডের অর্থ কি সেটি ব্যাখ্যা করা হয়নি রেডিওতে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের যে সতর্কবাণী দেয়া হচ্ছিল, এই সতর্কবাণী পরিমাপক স্কেলের আবিষ্কারক ছিলেন মিয়ামি ন্যাশনাল হ্যারিকেন সেন্টারে কর্মরত গর্ডন ডুন। এটি দিয়ে ঘূর্ণিঝড়ের তীব্রতা বোঝাতে ঘূর্ণিঝড়কে ১ থেকে ৪ পর্যন্ত পরিমাপ করা হয়। আর সেই সময়টাতে দ্বীপাঞ্চলে ঘূর্ণিঝড়কে এখনকার মতোই ১০ পয়েন্টে পরিমাপ করা হতো। আর তাই রেডিওতে ৪ নাম্বার সংকেত পেলেও এটিকে ১০ পয়েন্টে পরিমাপ করে সাধারণ ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বলেই ধরে নিয়েছিল সকলে। তাদের কারো ধারণাতেও ছিল না যে গর্ডন সিস্টেমে রেড 4 মানে হলো প্রাকৃতিক বিপদের সর্বোচ্চ সতর্ক সংকেত। ১২ই নভেম্বর ১৯৭০ সে সময় ছিল পবিত্র রমজান মাস, সামনে ঈদ, আর তাই ঈদের আনন্দের সাথে বাড়তি খরচের তালিকাও লম্বা। ফলে মেঘলা এবং বৃষ্টিযুক্ত আবহাওয়া উপেক্ষা করেই ভোলা সন্দ্বীপ, মনপুরা সহ উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে নৌকা প্রতিদিনের মতোই পাল তুলল উত্তাল সাগরে। এদিকে ইফতারি এবং রাতের খাবার শেষ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল উপকূলীয় অঞ্চলের লাখো বাসিন্দা। এদের বেশিরভাগই ছিল নারী এবং শিশু, কারণ বাড়ির কর্মক্ষম পুরুষরা ইতোমধ্যেই সমুদ্রে ফিরে গেছেন তাদের নিত্য পেশা মৎস্য শিকারে। সময় তখন প্রায় মধ্যরাত। হঠাৎই সমুদ্রের তীব্র গর্জনের শব্দে জেগে উঠল ভোলা সহ আশেপাশের অঞ্চলের মানুষেরা। কেউ কেউ জানালা খুলে তাকালো বাইরে, আর যা দেখলো তা তাদের জীবনে দেখা সবচাইতে ভয়ের দৃশ্য। বঙ্গোপসাগর থেকে উঠে আসা দানবীয় ঘূর্ণিঝড়টি ছিল রেডিও পাকিস্তানের সতর্কবার্তার থেকেও ভয়ঙ্কর। ১৩০ কিংবা ১৪০ নয়, এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটার। হঠাৎই যেন পুরো সমুদ্রটি উঠে এলো দ্বীপবাসীর বাড়ির উঠোনে, আর নিমেষেই ভেঙে পড়ল একের পর এক মাটির বাড়িগুলো। ৩০ ফুট উঁচু ঢেউ মধ্যরাতে গোটা উপকূলীয় অঞ্চলকে গ্রাস করে নিল। দ্বীপের যে কটি উঁচু বাড়ি ছিল তাতে আশ্রয় নিল হাজারো মানুষ, কিন্তু ধীরে ধীরে পানি উঠতে লাগলো বসতবাড়ির চাল পর্যন্ত। হঠাৎ আঘাত হানা দানবীয় এই ঝড়টি যেন প্রকৃতির এক নিঃশব্দ গণহত্যা। ভোর রাতের অন্ধকারে সাগরের পানি আর ঝড়ো বাতাস মিলে এক দুঃস্বপ্নের মতো গ্রাস করল গোটা ভোলা, হাতিয়া এবং সন্দ্বীপ সহ আশেপাশের দ্বীপ অঞ্চলগুলোকে। বেঁচে থাকা মানুষরা পরদিন সকালে যখন বের হলো, তারা দেখল পুরো ভোলা জেলাটি অনেকটাই মিশে গেছে বানের জলে। শুধু পানির স্তূপ, ভাসমান লাশ আর ভাঙ্গা গৃহের খণ্ডাবশেষ।
কতজন মারা গেল সেই রাতে এই সঠিক সংখ্যা আজও নির্ধারণ করা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হিসেবে সেই এক রাতেই মৃত্যু হয়েছিল 3 থেকে 5 লক্ষ মানুষের। ভাবুন তো, মাত্র 8 ঘন্টায় একটি জেলার জনসংখ্যার অর্ধেক মুছে গেল মানচিত্র থেকে। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 45 লক্ষ মানুষ। 85% বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুধু মানুষ নয়, 2,80,000 গবাদি পশু মারা যায়, 90% মৎস্যজীবীদের নৌকা ধ্বংস হয়ে যায়। কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে $63 মিলিয়ন মতো। এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অকল্পনীয়। 1970 সালের হিসেবে এর মোট ক্ষতির পরিমাণ প্রায় $86 মিলিয়ন, কিন্তু আসল ক্ষতি ছিল মানুষের জীবনের, যেটি কোনো অর্থে মাপা যায় না। সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলা, যেখানে সেই সময়ে 1,67,000 জন আদিবাসীর মধ্যে 77,000 জনই প্রাণ হারায়। অর্থাৎ পুরো উপজেলার 46% মানুষ মারা যায় কেবল কয়েক ঘন্টার মধ্যে। প্রতিটি পরিবারেই মারা যায় কয়েকজন করে সদস্য। এমনকি অনেক এলাকায় মানুষ মরতে মরতে এত লাশ ভেসে উঠেছিল যে সেগুলোকে কবর দেওয়ার লোকও পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে এক বিরাট আকার গোরস্থানে পরিণত হয় যেন পুরো উপকূলীয় অঞ্চল। আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা জেলা, যে কারণে এই ঘূর্ণিঝড়টিকে নামকরণ করা হয় দ্য গ্রেট ভোলা সাইক্লোন নামে। এই দুর্যোগটি যেমন ভয়াবহ ছিল, তার চেয়ে ভয়ঙ্কর ছিল তৎকালীন পাকিস্তানি সামরিক সরকারের প্রতিক্রিয়া। প্রথম কয়েকদিন কোনো ত্রাণই পৌঁছালো না ক্ষতিগ্রস্ত এলাকায়। নৌবাহিনী বা সেনাবাহিনীকে কার্যকরভাবে নামানো হয়নি। যে হেলিকপ্টারগুলো পাঠানো হয়েছিল সেগুলো আসলে প্রেসিডেন্টের সফর এবং সেনা মহড়ার জন্য বরাদ্দ ছিল। ঘূর্ণিঝড়ের খবর শুনে সারা পৃথিবী থেকে সাহায্যের হাত বাড়ানো হলো। ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র $10 মিলিয়ন সাহায্য ঘোষণা করে, কিন্তু এই সাহায্য পৌঁছতে দেরি হয়েছে অসম্ভব রকম। দ্য ভোর্টেক্স বইয়ে লেখক স্কট কার্নিং এবং জেমস মিকলিয়ান উল্লেখ করেছেন, এই সাহায্য পৌঁছাতে দেরি শুধু প্রাকৃতিক নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের ফল, যা পূর্ব পাকিস্তানের মানুষকে আরও ক্ষোভিত করে তোলে। এই বইয়ের মতে ভোলা সাইক্লোন শুধু একটি ঝড় নয়, বরং একটি দেশের জন্মের অনুঘটক। ঝড়ের পরবর্তী দিনগুলো ছিল অনাহার এবং দারিদ্রতার এক অন্ধকার যুগ। যে কয়টি মানুষ বেঁচে ছিল তাদের ছিল না কোনো খাবার এবং পানীয় জল। হাজারো মানুষ মারা যেতে লাগলো টাইফয়েড এবং অন্যান্য পানিবাহিত রোগে। দারিদ্রতা ছড়িয়ে পড়ে সারা অঞ্চলে। ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা 11,000-এরও বেশি কূপ মেরামত করে, কিন্তু ততক্ষণে হাজারো মানুষ মারা গেছে অনাহার এবং রোগে। এই পরিস্থিতি যেন একটি যুদ্ধের পরের দৃশ্য, কিন্তু এখানে যুদ্ধ ছিল প্রকৃতি আর মানুষ ছিল রাজনীতির বলি। ভোলা সাইক্লোন ছিল কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তি আন্দোলনের মোড় ঘোরানো মুহূর্ত। দ্য ভর্টেক্স বইয়ে এটি বর্ণিত হয়েছে যে এই ঝড় শুধু মানুষ মারেনি, বরং একটি দেশের জন্ম দিয়েছে। কারণ এই সাইক্লোন পরবর্তী পদক্ষেপসমূহ পশ্চিম পাকিস্তানি শাসকের মুখোশ খুলে দেয়। পূর্ব বাংলার মানুষ উপলব্ধি করে তারা আসলে এই রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বলা হয়ে থাকে 12ই নভেম্বরের রাতের ঢেউ কেবল ভোলা নয়, পুরো পাকিস্তান রাষ্ট্রকেই ভেঙে দিয়েছিল। 1970 সালের 12ই নভেম্বর রাতে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের সংখ্যা হয়তো আর কখনোই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটি মৃত্যুই ছিল এক একটি পরিবার, এক একটি স্বপ্ন, এক একটি অসমাপ্ত জীবন। আজকের বাংলাদেশ গড়ে ওঠার ইতিহাসে তারা রয়ে গেছেন নীরব শহীদ হিসেবে। তাদের স্মৃতি আমাদের শেখায় অবহেলা, বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কতটা জরুরি।